আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। দুনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আলামিন, প্রভাষক, কৃষি শিক্ষা বিভাগ, দুনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ। ঈদের আগে তোমাদের আমি দুটি ক্লাস নিয়েছিলাম। আমি আলোচনা করেছিলাম তোমাদের কৃষি শিক্ষা বইয়ের দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে। আজ আমরা আলোচনা করব তোমাদের কৃষি শিক্ষা বইয়ের প্রথম পত্রের তৃতীয় অধ্যায়টি নিয়ে। আর আমাদের অধ্যায়টির নাম হলো অ্যাগ্রো রিলেটেড অ্যাগ্রো টেকনোলজি, কৃষি প্রযুক্তি। কৃষি প্রযুক্তি মানে আমি তোমাদের ক্লাসে কিছু আলোচনা করেছিলাম, তারপর আবার বলি। কৃষিকে প্রযুক্তির মাধ্যমে বিজ্ঞানসম্মত উপায়ে আমরা যখন কোনো কিছু চাষ করব সেটা হলো অ্যাগ্রো টেকনোলজি বা কৃষি প্রযুক্তি। আর আজকে তোমাদের এই ক্লাসটি আমি কিছু ধাপে ভাগ করেছি। আমরা প্রথম আলোচনা করব বিভিন্ন টার্মিনোলজি নিয়ে, তারপর মৌমাছি পতঙ্গ হিসাবে তার বৈশিষ্ট্য, মৌমাছির জীবনচক্র, মৌমাছির বিভিন্ন শ্রেণীবিভাগ, প্রজাতি, মৌমাছির গুরুত্ব, মৌমাছির চাষ পদ্ধতি এবং অবশেষে আমি আলোচনা করব মৌমাছি থেকে প্রাপ্ত মধুর গুরুত্ব নিয়ে। এখন আমি প্রথমে আসব বিভিন্ন টার্মিনোলজি নিয়ে। টার্মিনোলজির প্রথমে আমি কিছু টার্মিনোলজি লিখে রেখেছি। প্রথম হচ্ছে এপিকালচার। এপিকালচার তোমাদের আজকের সাবজেক্টের সাথে রিলেটেড। এপিকালচার মানে হলো বিজ্ঞানসম্মত উপায়ে মৌমাছি চাষ। স্বাভাবিকভাবেও মৌমাছি চাষ হয়ে থাকে প্রাকৃতিকভাবে, তবে আমরা যখন বিজ্ঞানসম্মত উপায়ে আমরা নিজস্ব প্রযুক্তির মাধ্যমে বিজ্ঞানসম্মতভাবে যখন এই চাষ করে থাকবো এটাকে বলা হয় এপিকালচার, মৌমাছি চাষ করে যখন থাকবো। আরেকটি টার্মিনোলজি হলো সেরিকালচার। সেরিকালচার মানে হলো বিজ্ঞানসম্মত উপায়ে রেশম চাষ। আমরা জানি যে রেশম থেকে মূল্যবান একটি সুতা পাওয়া যায়, যেটা রেশমি কাপড় বা রেশমের কাপড় হিসেবে পরিচিত। এটা যখন ছোট অবস্থায় থাকে, লার্ভা অবস্থায় থাকে, এটাকে গরম পানিতে ভিজিয়ে সেখান থেকে একটা সুতা বের হয়। এই চাষ পদ্ধতিটার নাম হলো গিয়ে সেরিকালচার বা রেশম চাষ। আরেকটি টার্মিনোলজি হলো এখানে পিসিকালচার। পিসিকালচার হলো মৎস্য চাষ। বিজ্ঞানসম্মত উপায়ে যখন আমরা মাছ চাষ করব তাকে আমরা মৎস্য চাষ বলে থাকবো। আরেকটি টার্মিনোলজি হলো ফ্লোরিকালচার। ফ্লোর মানে ফ্লাওয়ার। যখন আমরা ফ্লাওয়ার চাষ করবো বিজ্ঞানসম্মত উপায়ে কমার্শিয়ালি বা আমাদের বিভিন্ন মানে কমার্শিয়ালি বিভিন্ন ইয়ার মাধ্যমে যখন আমরা ফুল চাষ করবো সেটা হলো ফ্লোরিকালচার। আরেকটি টার্মিনোলজি হলো এপিকালচার। এপিকালচার মানে হলো এবিকালচার। এবি মানে হলো পাখি। যখন আমরা কমার্শিয়ালি বিজ্ঞানসম্মত উপায়ে পাখি চাষ করবো সেটা হলো এপিকালচার। পার কালচার। পার মানে হলো মুক্তা। যখন আমরা প্রাকৃতিক উপায়ে নয়, আমরা যখন মানব জাতি মানুষ যখন মুক্তা পাওয়ার উদ্দেশ্যে যখন মানে মুক্তা চাষ করবে সেটা হবে পার কালচার। এখানে আছে ফ্রগ কালচার। ফ্রগ কালচার বাংলাদেশে তেমন হয় না, অন্যান্য দেশগুলোতে বেশ ভালোভাবে ফ্রগ কালচার হয়ে থাকে। মানে হলো ব্যাঙ চাষ। যখন বিজ্ঞানসম্মত উপায়ে যখন আমরা ব্যাঙ চাষ করবো সেটা হবে ফ্রগ কালচার। এখানে পোল্ট্রি ফার্মিং, তোমাদের এই বিষয়ে অনেক আলোচিত হয়েছে ক্লাসে। যখন আমরা হাঁস মুরগি পালন করব, এই হাঁস মুরগি পালন টোটাল পদ্ধতির নাম হলো পোল্ট্রি ফার্মিং। লার্ভা। লার্ভা হলো মৌমাছির জীবনচক্রের যে কোনো একটা স্টেপ। লার্ভার অনেকগুলো স্টেপ আছে, এগ, লার্ভা, পিউপা, অ্যাডাল্ট। অ্যাডাল্ট হলো তার মানে পর্যাপ্ত বয়স্ক যে মৌমাছিটা, বা যে কোনো পতঙ্গের ক্ষেত্রে সেটা হতে পারে। যখন ডিম থেকে ছোট্ট একটি পোকা বের হবে, দেখে বিছার মতো দেখাবে, সেটা হলো লার্ভা। নেকটার। মৌমাছিরা যখন ফুলে ফুলে ঘুরে বেড়ায় সেখান থেকে সামথিং কিছু আহরণ করার চেষ্টা করে বা মধু আহরণ করার চেষ্টা করে, এটা পরবর্তীতে মধু হিসেবে রূপান্তরিত হয়। ফুল থেকে যে মধু আহরিত হয় বা মধু পাওয়া যায় সেটাকে নেকটার বলা হয়ে থাকে। আরেকটি টার্ম হচ্ছে রয়্যাল জেলি। রয়্যাল মানে হলো রাজকীয় একটা জেলি, যা সাধারণত স্ত্রী মৌমাছিকে খাওয়ানো হয়। কর্মীরা তৈরি করে, স্ত্রীকে খাওয়ানোর পরে সেটা রানী মৌমাছিতে রূপান্তরিত হয়। আমরা যখন জীবন চক্রে যাব তখন একটি আলোচনা আসবে, তখন তোমার রয়্যাল জিনিসটা আরো বেশি ভালো করে বুঝতে পারবে। এখানে আরেকটি কালচার হচ্ছে হর্টিকালচার। হর্টিকালচার মানে হলো হর্ট মানে হলো উদ্যান বা উঠান। আমরা উঠানের আশেপাশে যে ধরনের কালচার করে থাকি সেটা হলো হর্টিকালচার, উদ্যান তত্ত্ব। এখানে পলিনেশন নামে আরেকটি টার্মিনোলজি আছে। মৌমাছির সাথে পলিনেশন টার্মিনোলজিটা খুব বেশি রিলেটেড, কারণ মৌমাছি পৃথিবীর ম্যাক্সিমাম পলিনেশন ঘটে থাকে
মৌমাছি, এই জন্য এই টার্মিনোলজিটা এখানে ইনক্লুড করা হয়েছে। পলিনেশন শব্দটা আমি বলি যে পলিনেশন মানে হলো স্ত্রী ফুলের পোলেন, পুরুষ ফুলের পোলেন স্ত্রী ফুলের গর্ভাশয়ে যখন পতিত হবে, যখন নিষেক ঘটবে, এই নিয়ে পদ্ধতিটার নাম হলো গিয়ে পলিনেশন। আরেকটি টার্মিনোলজি আছে কৃষি প্রযুক্তির সাথে জড়িত, রগিং। রগিং মানে হলো আমি যখন একটা পিওর বীজ চাই মাঠ থেকে, কিন্তু পিওর মাঠের বীজ যখন ইমপিওর একটা গাছ থাকে, অন্য প্রজাতির বা অন্য জাতের একটি গাছ থাকে, এই জাতের ফুলটা পরবর্তীতে তার পিওর জাতকে প্রভাবিত করতে পারে, সেক্ষেত্রে পিওরিটি নাও পেতে পারি। তো হিসেবে আমি অতিরিক্ত বা অপ্রত্যাশিত বা ভিন্ন প্রজাতির গাছটাকে যখন আমরা উঠিয়ে ফেলবো, এই উঠিয়ে ফেলার পদ্ধতির নাম হলো গিয়ে রগিং। এই হলো টার্মিনোলজি। এখন আমি আলোচনা করব আরেকটি আলোচনা নিয়ে, যে পতঙ্গের বৈশিষ্ট্য হিসেবে আমাদের পতঙ্গের বৈশিষ্ট্য মানে মৌমাছি হিসেবে পতঙ্গের বৈশিষ্ট্যটা আমি একটি মৌমাছি আঁকার চেষ্টা করেছি বা একটি পতঙ্গ আঁকার চেষ্টা করেছি, স্পেসিফিক্যালি মৌমাছি না। তোমরা দেখো এই মৌমাছির দেহটা 3 ভাগে বিভক্ত। এটা হলো মাথা, আর এই অংশটাকে বলা হয় থোরাক্স, ইংলিশে থোরাক্স, বাংলায় বলা হয় বক্ষ। আর এটা হলো অ্যাবডোমেন, ইংলিশে বলা হবে উদর। মাথা, বক্ষ, উদর 3 ভাগে বিভক্ত। আমি এটা একটা বৈশিষ্ট্য, আমরা বলতে পারি দেহটি 3 ভাগে বিভক্ত। আরেকটি বিষয় হলো এখানে 2 জোড়া পাখা আছে, তার মানে 4টি পাখা আছে। তোমরা দেখো 1 2 3 4, এবং সকল পৃথিবীর যত পতঙ্গ আছে সকল পতঙ্গেরই 4টি পাখা থাকার কথা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেটা ভিন্নতর হতে পারে। যেমন পিঁপড়া, সেও কিন্তু একটা পতঙ্গ, তার কিন্তু পাখা হয়, কিন্তু পাখা নাও থাকতে পারে, মডিফিকেশন হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় 2টা পাখা আছে, মানে আর 2টা পাখা না উড়ার কারণে সেটা মডিফিকেশন হয়ে বিলুপ্ত হয়ে গেছে। তার মানে স্বাভাবিক পতঙ্গের ক্ষেত্রে একটি বৈশিষ্ট্য হলো তার 4টি পাখা থাকবে, তার পাখা থাকবে 4টি। পৃথিবীর সকল পতঙ্গের পাখা থাকবে 4টি, কম বেশি মানে কম থাকতে পারে, কখনো বেশি হবে না, 6টি হবে না। আরেকটি বৈশিষ্ট্য হলো এর পা থাকবে 6টি। পৃথিবীর যত পতঙ্গ আছে সকল পতঙ্গের পা হলো 6টি। তোমরা দেখো 1 2 3 1 2 3 3 3 6, মানে 3 জোড়া মানে 6টি পা আছে, ওর পা থাকবে 6টি। মশা একটি পতঙ্গ, মশারও 6টি পা আছে। মশাকে তোমরা যখন মিলে দেখবা, মশারও 4টি পাখা আছে এবং 6টি পা আছে। দেহটা 3 ভাগে বিভক্ত, অনেক ছোট, তারপরে তোমরা বুঝতে পারবে। আর আরেকটি বৈশিষ্ট্য আমি বলেছি, দেহটা 3 ভাগে বিভক্ত। আর আরেকটি স্পেসিফিক বৈশিষ্ট্য হলো সেটার অ্যান্টেনা থাকবে। অ্যান্টেনা মানে হলো এটা সেন্স অর্গান। তেলাপোকা, তেলাপোকা নিজেও একটি পতঙ্গ। তোমরা দেখবা যে তেলাপোকা যখন ঘরের ভিতরে ঢুকে তখন সে তার অ্যান্টেনাটা দিয়ে নাড়ানোর চেষ্টা করে, বিভিন্ন এই রুমের ভিতরে কি আছে না আছে সে অ্যান্টেনা দিয়ে যোগাযোগ করার চেষ্টা করে। ঠিক তেমনি মৌমাছিরও অ্যান্টেনা আছে, অন্যান্য সকল পতঙ্গেরই অ্যান্টেনা থাকে। তখন এখন আমরা আলোচনা করবো মৌমাছির পতঙ্গের বৈশিষ্ট্য নিয়ে। এখন আমরা আলোচনা করি মৌমাছির জীবন চক্র নিয়ে। তোমরা এখন দেখো মৌমাছির জীবন চক্রটা কিভাবে হয়। মৌমাছির জীবন চক্র বা যে কোনো পতঙ্গের জীবন চক্র, জীবন চক্রের প্রথম হলো ডিম, এগ। এগ যখন পরিস্ফুটিত হবে তখন এটা একটা মোটামুটি একটা বিছার মতো আকার ধারণ করবে, সেটা হলো লার্ভা। আমি তোমাদের টার্মিনোলজিতে বলেছিলাম যে লার্ভা হলো মৌমাছির জীবনের যে কোনো একটি অংশ বা যে কোনো একটি পার্ট। এই লার্ভাটা যে কোনো পতঙ্গের ক্ষেত্রে লার্ভাটা বিছার মতো দেখায়। আমরা গ্রামাঞ্চলে যখন যাই দেখি যে বিছারা ঘুরে বেড়াচ্ছে অথবা ছোট ছোট পোকার মতো দেখা যাচ্ছে, দেখলে আমরা ভয় পেয়ে থাকি। মূলত এটাই পরবর্তীতে প্রজাপতি বা মৌমাছি যে কোনো একটাতে রূপান্তরিত হবে। মৌমাছি সাধারণত চাকে থাকে, মৌমাছি তোমরা খোলা মাঠে পাবা না। যে কোনো পতঙ্গের ক্ষেত্রে তোমরা এই লার্ভাটা দেখতে পাবা। লার্ভাটার একটা স্পেসিফিক সময় পরে ওরা নির্দিষ্ট একটা জায়গাতে অনেক দিন পর্যন্ত থাকে। এই জায়গাটার নাম হলো এই টার্মটার নাম হলো পিউপা। পিউপা সে স্ট্যাটিস্টিক থাকবে, বা মৌমাছি যদি না হয়ে থাকে কোনো অন্যান্য পতঙ্গ যখন থাকবে ওরা যে কোনো একটা বস্তুর সাথে লেগে থাকবে। লেগে থাকার পরে এই উপরের যে আস্তরণ আছে আস্তরণটা ফেটে গিয়ে পরবর্তীতে ওরা বের হয়ে গিয়ে একটা অ্যাডাল্ট বয়স্ক প্রাপ্তবয়স্ক একটি পতঙ্গ হিসেবে ওরা বেরিয়ে আসে। সেটা মৌমাছি হতে পারে, কিংবা পিঁপড়া হতে পারে, কিংবা তারা অন্য যে কোনো একটা পতঙ্গ হতে পারে। এই বয়স্ক মৌমাছি যখন আবার ডিম পারবে তখন এমন একটা সাইকেল সবসময় চলতে থাকবে। এটি সাধারণত পতঙ্গের জীবনচক্র বা মৌমাছির জীবনচক্র। এখন আমি আলোচনা করব মৌমাছির বিভিন্ন শ্রেণী বিন্যাস নিয়ে। একটি মৌচাকে তিন শ্রেণীর মৌমাছি পাওয়া যায়। একটা হলো রাজা, আরেকটা হলো রানী, আরেকটা হলো কর্মী। রাজাকে অনেক সময় ড্রোন বলা হয়ে থাকে, আর
রানী একমাত্র একটি থাকবে আর কর্মী থাকবে অসংখ্য। তো রাজা রানী কর্মী শুনে মনে হয় তাদের ভিতরে একটা শৃঙ্খলাবোধ থাকবে বা তাদের একটা রাজ্য থাকবে। হ্যাঁ, এখানে একটা রাজ্য থাকে। এই টোটাল রাজ্যটা হলো একটা মৌচাক। এই মৌচাকে এই রানী হলো এই রাজ্যের শাসনকর্তা। রাজা থাকবে 8 থেকে 10টি, রানী থাকবে একটি আর কর্মী থাকবে অসংখ্য। তবে একটি মৌচাকে অসংখ্য বলতে সর্বোচ্চ 50,000 পর্যন্ত মৌমাছি থাকতে পারে, কর্মী থাকতে পারে, সব মিলিয়ে ওরা একটা মৌচাক গঠন করে। তাহলে একাধিক রাজা থাকবে কেন, একটি রানী থাকবে কেন, বা একাধিক কর্মী থাকবে কেন? তাদের প্রত্যেকের আলাদা আলাদা কাজটা কি? তাদেরকে সামাজিক প্রাণী বলা হয়ে থাকে। পবিত্র কোরআনই এই পিঁপড়া, মৌমাছি এবং মাকড়সা সম্পর্কে তিনটি সূরা নাযিল হয়েছিল আলাদা আলাদা। পবিত্র কোরআনের 16 নম্বর সূরাটা হলো আল নাহল, মানে হলো মৌমাছি। নাহল শব্দ মৌমাছি। আরেকটি সূরা নাযিল হয়েছিল সূরা নামল, সেটা হলো গিয়ে পিঁপড়া, সম্ভবত সূরা 27 নম্বর সূরা। এবং আরেকটি সূরা আছে 29 নম্বর সূরা আনকাবুত, সূরা আনকাবুত, ওটা হলো মাকড়সা। এই তিনটি পতঙ্গ নিয়ে পবিত্র কোরআনে 3টি সূরা নাযিল হয়েছিল তাদের সামাজিক, তাদের শৃঙ্খলাবোধের কারণে, এবং বিভিন্ন জায়গায় আমাদের মানুষের তাদের থেকে শিক্ষা নেওয়ার জন্য, অনুকরণ করার জন্য তাদের এই 3টি সূরা দিয়ে আমাদেরকে এক্সাম্পল দেওয়া হয়েছিল। তো রানী একটা থাকবে, রাজা থাকবে 8 থেকে 10টি আর কর্মী থাকবে অসংখ্য। রানী একটা থাকে এবং ওই রানী হলো ওই মৌচাকের শাসনকর্তা এবং সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কাজ আমি এখন নিয়ে আলোচনা করব। রাজার কাজ হলো রানীকে শুধু বাচ্চা দানে সহযোগিতা করা। রানীর সাথে সে সেক্সুয়ালি মিটিং করবে, সে যৌন মিলন করবে এবং রানীকে সে ডিম পাড়ার জন্য একমাত্র সহযোগিতা করবে। রাজার কাজ হলো একমাত্র এটাই। এবং একাধিক থাকে রাজা, কারণ প্রতিবার যখন এখানে আমি 4 লিখেছি, এখানে 8 থেকে 10টি হবে। প্রতিবার যখন রাজা রানীর সাথে যৌন মিলন করবে, রাজা নিশ্চিত মৃত্যু জেনেও তার সাথে যৌন মিলন করবে এবং সে মারা যাবে। তো একটা রাজা যখন চলে যায়, তার তো স্পাম দরকার রানীর। পরবর্তীতে সে আরেকটা রাজাকে সিলেক্ট করে এবং তাদের যৌন মিলনের একটা সুন্দর একটি পদ্ধতি আছে যে ওরা আকাশে গিয়ে উড়ে বেড়াবে। রানী মৌমাছি এক ধরনের ভাইব্রেট করবে, পাখা দিয়ে তার গান শোনাবে, বা এক ধরনের আন্দোলন করবে, তাতে আকৃষ্ট হয়ে যে কোনো একটি রাজা যাবে, সেখানে তার সাথে ম্যাক্সিমাম সময় রাত্রেবেলার ঘটনাটা ঘটে থাকে, তাদের সাথে এই যৌন মিলনটা হয়ে থাকে। এবং প্রতিবার মিলন করার পরে এই রাজা মৌমাছিটি মারা যায়। আর রানী মৌমাছি যে স্পাম পেল রাজা থেকে, যে স্পাম দিয়ে সে প্রতিনিয়ত ডিম পাড়তে থাকে, সে অনবরত প্রতি বছর, সারা বছর সে ডিম পাড়ে এবং সে টানা 3 বছর পর্যন্ত ডিম পাড়তে পারে। অর্থাৎ একটি রানী মৌমাছি আয়ুষ্কাল হলো 3 বছর। তাইলে যেহেতু একটা রানী থাকে, আর তাইলে অন্যান্য রানীরা আসবে কোথা থেকে? হ্যাঁ, যে কোনো সময় রানী নতুন করে তৈরি হতে পারে। তোমাদের একটা টার্মিনোলজি আমি পড়িয়েছিলাম রয়্যাল জেলি নামে। যখন রানীকে, যখন মানে কর্মী মৌমাছি, যখন স্ত্রী মৌমাছি, সেই স্ত্রী মৌমাছিকে যখন আমরা রয়্যাল জেলি খাওয়াই থাকি, তখন ওরা রানী মৌমাছিতে রূপান্তরিত হয়ে যায়। যখন কর্মীরা রানীর অনুমতি ছাড়াই যখন কোনো একটা কর্মীকে রয়্যাল জেলি খাইয়ে ফেলো, তখন সে রানীতে রূপান্তরিত হলো। তাহলে আমি তো বলেছিলাম একটা মৌচাকে রানী থাকবে একটি। এখন যদি রানী একাধিক হয়ে থাকে, 2টা বা 3টি, তখন কি করবে? এই রানী তার ডটার রানীকে মেরে ফেলার চেষ্টা করবে এবং মেরে ফেলবে খুব ফুল বলতে তার পিছনে একটা বিষাক্ত একটা সোডিয়াম জাতীয় একটা বিষাক্ত পদার্থ আছে, এটা দিয়ে সাধারণত তাকে মেরে ফেলা হয়। যদি সফল না হয়ে থাকে কি হবে? তাহলে সফল যদি নাই হয়ে থাকে, পরবর্তীতে রানী চাক ভেঙে, ছোট যে রানী আছে সে রানী এখান থেকে বেগে চলে যায়, এখানে নতুন করে আরেকটা মৌচাক নেয়, সেও আবার রাজার জন্ম দেয়, সে আবার রানীর জন্ম দেয়। কর্মী কারা? কর্মী হলো তারাও স্ত্রী মৌমাছি, কিন্তু তারা বন্দা মানে হলো তাদের বাচ্চা দানের ক্ষমতা থাকে না। তারা সব সময় ফুলে ফুলে ঘুরে বেড়াবে, নেকটার নিবে, মধু আনবে, মধু এনে আবার বাচ্চাকে খাওয়াবে, রাজাকেও খাওয়াবে, রানীকেও খাওয়াবে। ওরা মৌচাক গঠন করবে। মৌচাকের চেম্বার গুলো হলো সাধারণত এমন সরবুজ আকৃতি, এমন অসংখ্য সরবুজ আকৃতির, প্রতিটার ভেতরে রানী মৌমাছি ডিম পাড়ে, আর এই ভেতরে গিয়ে গিয়ে কর্মী মৌমাছিরা সেই বাচ্চাদেরকে, লার্ভাকে ডিম খাওয়ায়। এবং ডিম খাওয়ানোর সময় ভুলক্রমে যদি সে রয়্যাল জেলি খাইয়ে ফেলে, তখন সে রানীতে রূপান্তরিত হয়। আর কর্মী মৌমাছিকে সাধারণত নেকটারি খাওয়ানো হয়, কখনো রয়্যাল জেলি খাওয়ানো হয় না। যদি খাওয়ানো হয়, সে রানীতে কনভার্ট হবে। তাহলে রাজা কিভাবে তৈরি হয়? রাজা হলো এভাবে তৈরি হয় যে রানী মৌমাছি যখন রাজার সহযোগিতা ছাড়া একটা ডিম পারলো,
রাজার সহযোগিতা ছাড়া সে ডিম পারতে পারে, রাজার সাথে যৌন মিলন করলো না। অনিষিক্ত যে ডিম্বাণু আছে সেই ডিম্বাণু থেকে সাধারণত একটা রাজা তৈরি হয়ে থাকে। সে একাধিক রাজা রাখে তার সিকিউরিটির জন্য, পরবর্তীতে বংশধর টিকে রাখার জন্য। এই হলো রাজা, রানী এবং কর্মী। এখন আমি আলোচনা করব মৌমাছির বিভিন্ন প্রজাতি নিয়ে। সারা বিশ্বে মৌমাছির বিভিন্ন প্রজাতি আছে, তবে ধারণা করা হয় প্রায় 20,000-এর মতো প্রজাতি আছে। কিন্তু ইন্ডিয়া বা বাংলাদেশের মতো ইন্ডিয়া সাবকন্টিনেন্টে মৌমাছির প্রজাতি আছে মাত্র 4টা। মানে আছে, থাকতে পারে, তবে বেশি প্রমিনেন্ট, সবচেয়ে বেশি ভালো মধু থেকে এমন 4টা প্রজাতি হলো। এখন আমি আলোচনা করব প্রজাতি নিয়ে। প্রথম প্রজাতিটি হলো, আমি ইংলিশ লেখার চেষ্টা করি একটু, সাইন্টিফিক নেম এপিস ডরসাটা। এপিস ডরসাটা সাইন্টিফিক নেমের নিচে আলাদা আলাদা দাগ দিতে হয়, তোমাদের পরীক্ষা হলে তোমরা অবশ্যই আলাদা আলাদা দাগ দিবে। 2 নম্বর হলো এপিস ইন্ডিকা। এপিস বলতে পুরো এপিসটা লিখতে হবে, তোমরা যখন একবার লিখবে তখন পরবর্তী শর্ট টার্ম দিতে পারো। 3 নম্বর হলো এপিস ফ্লোরা। ফ্লোরা, ফ্লোরিয়া মনে হয় ইয়াটা স্পেলিংটা। আরেকটি হলো এপিস ফ্লোরা ডরসাটা ইন্ডিকা। আরেকটা হচ্ছে মিলিফেরা। মিলিফেরা। এই 4 ধরনের প্রজাতি বাংলাদেশে সবচেয়ে বেশি পাওয়া যায়। তবে এপিস ডরসাটাটা আমাদের লোকালয়ে পাওয়া যাবে না। এপিস ডরসাটা পাওয়া যায় সাধারণত বন জঙ্গলে, পাহাড় পর্বতে, বড় বড় গাছে, এবং সবচেয়ে বেশি পাওয়া যায় বাংলাদেশের প্রেক্ষাপটে সুন্দরবনে। সুন্দরবনে যত ধরনের মধু আছে সকল মধু হলো এপিস ডরসাটা। এপিস ডরসাটা হলো অন্যান্য সকল মধু মৌমাছির জাত থেকে একটু ভিন্ন, একটু বড় সাইজের, এবং ওরা খুবই আক্রমণাত্মক হয়ে থাকে। মানুষ যদি আক্রমণ করে কোনো রক্ষা নেই, ইভেন যদি আক্রমণ নাও করে ওই ক্ষেত্রে যে কোনো বিনা আক্রমণেও সাধারণত মানুষকে সে আক্রমণ করতে পারে। এবার হলো এপিস ইন্ডিকা। এপিস ইন্ডিকা যা সাধারণত বাংলাদেশে সচরাচর দেখা যায় গাছে, বিভিন্ন বিল্ডিং এর কার্নিশে কিংবা ঘরের কার্নিশে, ঘরের চালের বিভিন্ন কর্নারে আমরা এপিস ইন্ডিকা পেয়ে থাকি। এটা সাধারণত আমাদের প্রচলিত। আরেকটা হচ্ছে এপিস ফ্লোরা। ফ্লোরা মানে হলো খুদে মৌমাছি, যেটা আমাদের এলাকায় এটাকে বলা হয় মাইচ্ছা মৌমাছি, মানে মাছির মতো দেখতে যায়, ছোট ছোট। তো মাইচ্ছা মৌমাছির মধু অত্যন্ত কম থাকে, কিন্তু তার কোয়ালিটি অনেক বেশি হয়ে থাকে, মধুটার কোয়ালিটি। আর এপিস মিলিফেরা মূলত কৃত্রিম উপায়, এটার নিচে দাগ হবে। কৃত্রিম উপায় যখন মৌমাছি পালন করা হয় এটাকে বলা হয় এপিস মিলিফেরা। এটা সম্পর্কে আমরা মৌমাছি চাষ পদ্ধতিতে আলোচনা করব। এখন আমি আলোচনা করব মৌমাছির গুরুত্ব নিয়ে। মৌমাছির গুরুত্ব যদি আমরা আলোচনা করি, প্রথমে আসবে মৌমাছির পরাগায়ন। পরাগায়নের সাথে সাথে আরেকটি প্রোডাক্ট আমরা মৌমাছি থেকে পেয়ে থাকি, সেটা হলো মৌমাছির মধু এবং মোম। পরাগায়ন তোমাদের টার্মিনোলজিতে আলোচিত হয়েছে যে পরাগায়ন আসলে কি, পরাগায়নের গুরুত্ব। পৃথিবীতে যত ধরনের ফসল আমরা পেয়ে থাকি সব পরাগায়নের মাধ্যমে হয়ে থাকে। হতে পারে সেটা মৌমাছির মাধ্যমে পরাগায়ন, বা যে কোনো পতঙ্গের মাধ্যমে পরাগায়ন, অথবা হতে পারে বাতাস, মাছি, পিঁপড়া কিংবা অন্যান্য যে কোনো মাধ্যমে পরাগায়ন। পরাগায়ন ছাড়া কোনো ফসল আসলে কল্পনাই করা যায় না। পলিনেশন বাংলা শব্দটি হলো পরাগায়ন, আমি তোমাদের টার্মিনোলজিতে আলোচনা করেছিলাম। তো এই প্রথম গুরুত্বটা হলো পরাগায়ন। আরেকটি জিনিস আমরা পেয়ে থাকি মধু। মধুর গুরুত্ব পরবর্তীতে আলোচনা করব। তারপরেও আমি বলে থাকি ন্যাচারাল অ্যান্টিসেপটিক হিসেবে মধুর ব্যবহার সর্বজন স্বীকৃত, এবং অনেক ন্যাচারাল ভ্যাকসিন, আমাদের প্রতিরোধক বা প্রতিষেধক বলে থাকি, এই মধুকে আমরা প্রতিষেধক বা প্রতিরোধক হিসেবে ব্যবহার করতে পারি। আর মোম থেকে বিভিন্ন প্রসাধনী বা বিভিন্ন মোমবাতি বা আদার যে কোনো ধরনের প্রোডাক্ট আমরা পেয়ে থাকতে পারি। এটা হলো মৌমাছির গুরুত্ব। এখন আমরা চেষ্টা করব মৌমাছি চাষ পদ্ধতি নিয়ে, কৃত্রিম উপায়ে যে চাষ করা হয় সেটা নিয়ে। মৌমাছির কৃত্রিমভাবে চাষ পদ্ধতি। মৌমাছি চাষ করার প্রাথমিক পর্যায়ে হলো রানীকে সিলেকশন করা। রানী মৌমাছি অন্যান্য মৌমাছি থেকে একটু বড় হয়ে থাকে, রাজা থেকে এবং কর্মী থেকে। রানী মৌমাছিকে প্রথম আমাদের সিলেক্ট করতে হবে। আবার যখন কিনে আনা হবে, প্রথম রানী মৌমাছিকে বাক্সের ভিতরে রাখতে হবে। এই বাক্সের ভিতরে যখন রাখা হবে এবং বাক্সে আবদ্ধ করে রাখতে হবে, রানী এবং দুটো আলাদা ছিদ্র রাখতে হবে। একটা হচ্ছে কর্মী মৌমাছি বের হওয়ার পথ, একটা রানী মৌমাছির বের হওয়ার পথ। কারণ প্রথমেই 4 থেকে 5 দিন রানী মৌমাছির বের হওয়ার পথটাকে বন্ধ করে দিতে হবে, যাতে করে সে যত চেষ্টা করে এখান থেকে বের না হতে পারে। রানী মৌমাছির শরীরে এক ধরনের সিগন্যাল থাকে, যে সিগন্যালের কারণে অন্যান্য কর্মী মৌমাছির ছোট ছিদ্র দিয়ে ভেতরে গিয়ে তার সাথে মৌচাক গঠন করে।
তো আমাদের প্রথম কাজ হলো রানী মৌমাছিকে একটা বাক্সের ভিতরে আবদ্ধ করে নেওয়া। আবদ্ধ করার পরে আরেকটি স্টেপ হলো মৌ বাক্সে উদ্যানে স্থাপন। মানে হলো মধু আছে বা ফুল আছে বা আশেপাশে অনেক গাছ আছে, এমন জায়গায় এই বাক্সটাকে স্থাপন করতে হবে যাতে করে এই যে কর্মীরা আছে কর্মীরা বের হয়ে গিয়ে সেখান থেকে নেকটার বা মধু নিয়ে আসবে। তো যদি এমন না হয়ে থাকে, এমন হয়ে থাকে যে এমন একটা বদ্ধ একটা করে মৌমাছি বের হওয়ার কোনো সুযোগ নেই বা কর্মীরা যেতে পারছে না, ওই ক্ষেত্রে কিন্তু মধু কালেকশন হবে না। তো মধু যদি কালেকশন নাই হয়ে থাকে আমাদের মধু কিন্তু পাবো না। তারপরে মৌমাছি এবং মৌচাকে রক্ষণাবেক্ষণ করতে হবে। কিভাবে রক্ষণাবেক্ষণ করব? রক্ষণাবেক্ষণের হলো যে আমাদের মৌমাছির যে প্রবলেমগুলো সেগুলো আইডেন্টিফাই করতে হবে আগে। সবচেয়ে বড় প্রবলেম হলো মৌমাছির একটি বড় পোকা হলো পিঁপড়া। পিঁপড়ায় যখন মধুর গন্ধ পাবে বা মধুর একটি স্বাদ পাবে তখন এই মৌচাকের ভিতরে গিয়ে প্রবেশ করবে। তখন সেই ছোট ছোট যে লার্ভা আছে, লার্ভা তো ইনএক্টিভ, চলাফেরা করতে পারে না বা আক্রমণ করতে পারে না, তখন এই লার্ভাকে নিজ দিয়ে খাওয়ার চেষ্টা করবে। তো এই পিপিলিকা যাতে ভিতরে না যেতে পারে বা অন্যান্য যে কোনো পতঙ্গ যাতে ভিতরে না যেতে পারে এমন ধরনের একটা ব্যবস্থা করতে হবে। বাক্সটাকে চতুর্দিক পানির ব্যবস্থা করতে হবে যাতে করে হেঁটে হেঁটে কোনো পোকা বা অন্যান্য কোনো পিপিলিকা না যেতে পারে। আর সর্বশেষ যখন আমরা এটা অনেকদিন স্থায়ী হবে, যত সময় তখন মধু সেখানে ফরমেশন হবে, তো মধু যে ফরমেশন হয়েছে সেটা আমরা কিভাবে বুঝবো যে আসলে এখানে মধু হয়েছে কিনা। এখন মৌবাক্সের যে উদম করার পরে আমরা যখন দেখবো যে মৌচাকের উপরে সাদা সাদা একটা আস্তরণ সৃষ্টি হয়েছে। যদি আস্তরণ সৃষ্টি হয়, সাদা একটা আস্তরণ, মোটামুটি একটা মধুর যে কালার, মধুর কালার উপরে সুন্দর সাদা একটা চিনির মতো একটা আস্তরণ দেখা যাবে। এই আস্তরণটা দেখলেই বুঝতে হবে যে সেখানে মধু ফরমেশন হয়েছে। তখন আমরা এটাকে দোয়া সৃষ্টি করব। দোয়া সৃষ্টি করার পরে এখানে ওরা চলে যাবে। চলে যাওয়ার পরে যখন মোটামুটি পরিষ্কার হবে তখন সুন্দর করে আস্তে ধীরে আমরা এটা কাটবো, মৌচাকটা কাটবো। এখন আমরা আলোচনা করব মধুর অর্থনৈতিক এবং গুরুত্ব নিয়ে। যে গুরুত্বটা সাধারণত অর্থনৈতিক ছাড়াও হয়ে থাকে, আমরা এখন দেখবো মধুর গুরুত্ব নিয়ে। মধুর গুরুত্ব যদি আমরা আলোচনা করি, প্রথমে আসবে মধুর যে প্রতিষেধক বা ভ্যাকসিন ক্যাপাসিটিটা আছে। আমরা জানি ভ্যাকসিন মূলত কি করে কোনো একটা রোগকে না হওয়ার জন্য বাধা দেয় বা প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। ঠিক তেমনি একটা ন্যাচারাল ভ্যাকসিনের নাম হলো গিয়ে মধু। মধু যখন আমরা খাবো, মধুকে আমরা ন্যাচারাল ভ্যাকসিন হিসেবে ইউজ করতে পারি। আর অ্যান্টিসেপটিক হলো এক ধরনের রোগ মানে জীবাণু প্রতিরোধী একটা কেমিক্যাল। তো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন সেনারা আহত হতো বা গুলি খাইতো বা যে কোনো ধরনের ইনজুর হতো বা রক্ত জড়তো, তখন ওরা মধু মেখে দিত। তখন কিন্তু তেমন প্রতিরোধক বা প্রতিষেধক ব্যবস্থা ছিল না, মধু ছিল। এই মধু দেওয়ার পরে মোটামুটি ওরা একটা কিউর হয়ে যেত। তো আমরা মধুকে অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহার করতে পারি। আর যারা ডায়াবেটিস রোগী, নিয়মিত যদি রাত্রেবেলা হালকা গরম পানির সাথে লেবুর সাথে যদি মধু খেয়ে থাকে, তাদের ডায়াবেটিস অনেকাংশে হ্রাস হয়ে যায়। মধু আরেকটি গুরুত্ব হলো ওরা ডাইজেস্টিং ক্যাপাসিটি বৃদ্ধি করে। যাদের হজম হয় না, গ্যাস্ট্রিক থাকে পেটে বা পেট ফুলে থাকে, তারা যদি নিয়মিত মধু পান করে তাদের এই ডাইজেস্টিং ক্যাপাসিটি বৃদ্ধি পায়। আরেকটি কাজ হলো মধু সর্দি কাশি বা শ্বাসরোগের যারা রোগী আছে তারাও যদি খায় তাদের মোটামুটি একটু কিউর হয়ে যায়। মধু আরেকটি ক্ষমতা হলো যারা মোটা, অনেক মোটা থাকে, শরীরে ফ্যাট থাকে, এই ফ্যাট গুলো গলিয়ে ফেলার জন্য বা ফ্যাট গুলোকে হ্রাস করার জন্য মধু যদি গরম পানিতে নিয়মিত খায়, একটা স্থূলতাও হ্রাস পাবে। যারা মোটা হয়ে যায় তারা যদি চিকন হতে চায়, ওই ক্ষেত্রে আমরা মধু খেলে ওকে উপকার পাবে। আর কিছু কিছু মায়ের দেখা যায় যারা সন্তান ধারণ করেছে কিন্তু দুধ আসে না, মানে বাচ্চারা দুধ পায় না, ওই ক্ষেত্রে যখন ওরা 3 বেলা একটু একটু করে নির্দিষ্ট পরিমাণে মধু খাবে, ওই দুগ্ধজাত মায়ের দুধের পরিমাণ বেড়ে যাবে। আরেকটা বিষয় হলো মধু নিয়মিত খেলে স্মৃতিশক্তিও বৃদ্ধি পায়। হ্যাঁ, মধুর ভিতরে এমন ধরনের ক্যাপাসিটি আছে, বিভিন্ন হাদিসে কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধুর গুরুত্ব সম্পর্কে বলেছিলেন। ইভেন তিনি নিজেও মধু খাইতেন নিয়মিত। আর অনেকাংশে দেখা যায় রূপচর্চার কাজেও মধুকে ব্যবহার করা হয়ে থাকে। কেমন? অনেকে গালে ব্রণ থাকে, এই গালের ব্রণে যদি নিয়মিত মধু দেয় তার ব্রণ সেরে যেতে পারে, সেরে যাবেই মাস্ট। আর অনেক সময় দেখা যায় মানুষ ঘুমাতে পারে না, অনিদ্রা হয় রাত্রেবেলা, ইনসোমনিয়া যেটাকে বলা হয়। সে যদি ঘুমাতে চায় তাকে নির্দিষ্ট পরিমাণে মধু খেলে তার ঘুমও আসবে। আর সর্বশেষ আমরা দেখছি যে এখানে হৃদরোগ সম্পর্কে বলা হয়েছে যে যেহেতু এত রোগ সারায়, হার্টের যে কোলেস্টেরল, আমাদের শরীরের যে রক্তের যে কোলেস্টেরল, সেই কোলেস্টেরলের পরিমাণটা অনেকাংশে মধু কমিয়ে দেয়।
আর কোলেস্টেরলের পার্সেন্টেজ যত কমবে আমাদের হৃদরোগ হওয়ার পসিবিলিটি ততই কমবে। তো এই ছিল আমাদের আলোচনা। আমি আশা করি তোমাদের ভালো লেগেছে। তো আমি তোমাদের আহ্বান জানাবো পরবর্তী ক্লাসগুলো তোমরা অবশ্যই থাকবে। তার ভিতরে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।